স্বাগত দর্শক, ৭১ জার্নালে আপনাদের সাথে আছে আমি তানিয়া রহমান। সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত এই অনুষ্ঠানে আমরা খবরের নানান বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া ও নিউজ পোর্টালে যেসব খবর শিরোনাম হয়ে থাকে তা আমরা জানিয়ে দিই। সেই খবরের সাথে যুক্ত মানুষদের আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে সংযুক্ত থাকা অতিথিরা সেসব খবরের ভেতরে ঢোকেন। আজ আমাদের সাথে প্রধান উপদেষ্টার প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর আছেন। আপনাকে স্বাগত জানাই, ৭১ জার্নালে যুক্ত হয়েছেন। আলোচনা আমরা নিশ্চয়ই অনেক বিষয় নিয়ে করবো। আর দর্শক, আপনারাও আমাদের সাথে আছেন। আমরা একে একে নানা খবরের ভেতরে যখন আলোচনা করব, অতিথিরা আমাদের সাথে পর্যায়ক্রমে যুক্ত হবেন। আমরা আমাদের আলোচনার এক পর্যায়ে আশা করি কৃষ্ণ নন্দীকে যুক্ত করতে পারবো। আমরা নিশ্চয়ই সেই খবর একটু তার কাছ থেকেও শুনবো। এর পাশাপাশি যদি আমরা দেখি যে নানা খবরের ভিড়ে রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পাহাড় কাটা বন্ধের নির্দেশ হাইকোর্টের। দিনাজপুরে বাসের সাথে ভ্যানের সংঘর্ষে ৩ জন মারা গেছে, অগ্নিসংযোগ হয়েছে এই ঘটনায়। এবং শিক্ষকদের আন্দোলন চলছে। আমরা জানি যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষকরা আন্দোলন করছেন। প্রাথমিক শিক্ষকরা এর মধ্যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছেন এবং ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি সরকারের, সেরকম এক ধরনের অবস্থানে আছে দুই পক্ষই। পরের নিউজ পোর্টাল যদি আমরা দেখি, বাংলা ট্রিবিউন, তারা বলছে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডকে সহায়তায় এভার কেয়ারে চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। আমরা জানি যে আরেকটি দল বাংলাদেশে অবস্থান করছেন, চীন থেকে তারা এসেছেন এবং তাদের উপরে অনেকটা নির্ভর করবে এই পুরো যারা বিশেষজ্ঞরা আছেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। এবং একই সাথে আমাদের সহকর্মীরাও খবর দিচ্ছিলেন যে অনলাইনেও অন্যান্য দেশের চিকিৎসকদের সাথে যোগাযোগ করা হচ্ছে হাসপাতাল থেকে এবং সরকারের পক্ষ থেকেও বারবারই হচ্ছে বেগম জিয়ার চিকিৎসার বিষয়টি খুব গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং সবারই এক ধরনের মতামত পৌঁছলে পরে বেগম খালেদা জিয়া দেশের বাইরে যাবেন নাকি এখানে তার চিকিৎসা হবে সেই বিষয়গুলো হয়তো জানা যাবে। আগামীকাল জানার একটা সম্ভাবনা আছে, তেমন খবর আমাদের সহকর্মীরা দিচ্ছিলেন আমাদেরকে। এর পাশাপাশি মুখোমুখি অবস্থানে মন্ত্রণালয় ও শিক্ষকরা, পরীক্ষা বঞ্চিত প্রাথমিক শিক্ষার্থীরা। এবং যেমনটা বলছিলাম যে খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধান উপদেষ্টা। রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় রেখে যেন তফসিল ঘোষণা দেওয়া হয়, নাহিদ ইসলাম তিনি বলেছেন। এনসিপির আহ্বায়ক আজকে তাদের যে প্রতীক শাপলাকলি সেটির একটি সনদ আসলে নিতে গিয়ে তখন তারা পরবর্তীতে এই ধরনের মন্তব্য দিয়েছেন। নানা রকম খবরাখবর, আসলে রাজনীতির খবর সবচেয়ে বেশি, কারণ আমরা জানি নির্বাচন যত সামনে আসলে ঘনিয়ে আসবে ততই এরকম রাজনৈতিক নানা খবরাখবর আসলে হতেই থাকবে। এর মাঝে আসলে সবচেয়ে বড় খবর সেটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা। সেটির জন্য আসলেই পুরো দেশের মানুষই উদ্বেগের মধ্যে আছেন এবং প্রার্থনায় আছেন আসলে যে ওনার যাতে কোনো রকমভাবে যেই সমস্যা বা যে অসুস্থতার মধ্যে তিনি দিয়ে যাচ্ছেন সেটা যেন অনেক বড় না হয়। আমরা আলোচনা করব বেগম খালেদা জিয়াকে, যেহেতু আজকে প্রধান উপদেষ্টা দেখতে গিয়েছিলেন, নিশ্চয়ই সেখানে তিনি কথা বলেছেন চিকিৎসকদের সাথে, সে খবর জানবো। একটু জানতে চাই, যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা আজকে গিয়েছেন বেগম খালেদা জিয়াকে দেখতে, সেখানে তিনি চিকিৎসকদের আসলে কি বলেছেন এবং কি ধরনের তার আশা আসলে ব্যক্ত করেছেন তিনি বেগম খালেদা জিয়া নিয়ে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আজকে আসলে উনি আজকে যখন গেছেন প্রায় আধা ঘন্টা সময় ওখানে ছিলেন এবং সকলের সাথেই কথা বলেছেন, সবাইকে ধৈর্য ধরার জন্য বলেছেন এবং সকলকেই বলেছেন যে ওনার জন্য দোয়া করতে। ইভেন আজকে এনডিসিতে ওনার যে প্রোগ্রামটা ছিল সকালবেলা, ওখানেও কিন্তু উনি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়েছেন। ওনাকে ন্যাশনাল লিডার হিসেবে উনি বলেছেন আর ওনাকে সম্বোধন করেছেন। দেখেন, চিকিৎসা তো আমরা যে আপডেটটা পুরো দেশবাসী জানছে সেটাই আমরা জানছি যে কি হচ্ছে, কিন্তু আমরা এই পর্যায়ে এসে আমরা হয়তো পুরো দেশ এবং জাতি মানে দোয়াটা করাটাই হয়তো আমাদের এখন একমাত্র কাজ। দেখেন, আমি জিনিসটাকে এভাবে দেখি, মানে আমাদের জেনারেশনে তো আমরা উনাকেই দেখেছি, রাইট? তো আমরা জিয়াউর রহমান, আমরা মৌলানা ভাসানী, এই ধরনের নেতাদের নাম শুনে আসলাম। আমরা বলতে পারি মানে ন্যাশনাল সেন্সে কোনো পার্টি, কোনো দল নির্বিশেষে একটা ফিগার আমরা পেলাম। মানে আসলেই কিন্তু বেগম খালেদা জিয়া মানে জাতির মুরব্বী হয়ে গেলেন কিন্তু শেষ পর্যন্ত। এবং মানে আমি কখনো এটা আমরা বিভিন্ন সময় পড়েছি, বিভিন্ন সময় জেনেছি, বাট এবার প্রথম দেখছি যে পুরো দেশ এক হয়ে একটা মানুষের জন্য দোয়া করছে। এটা খুব বিরল, এটা খুব বিরল, এটা দেখা যায় না খুব একটা বেশি। সো আমরাও ধরেন সবাই
প্রতিদিনই সাবকনশিয়াসলি কনসিয়াসলি একবার না একবার উপরওয়ালার কাছে কিন্তু বলা হচ্ছে যে কোনোভাবে মানে ওনাকে সুস্থ করে তোলার। সো এটাও এই যে দেশ আবার একটা মানে উনার কাঁধেই দেশটা ভর করে আবার যে একটা ইউনিটি কোট অ্যান্ড কোট পেলো, মানে এটাও ইটস এ বিউটিফুল সিনারিও আই থিঙ্ক। চিকিৎসার বিষয়ে এটা ওনার আশেপাশে যারা আছেন তারা আরও ভালো জানবে। আমরা যে আপডেটটা পেয়েছি সেটা হয়তো সারা দেশই পেয়েছে, সারা বিশ্বই পেয়েছে, কিন্তু কি যে এই মানে এটাও একটা সিগনিফিক্যান্ট একটা ব্যাপার যে পুরো জাতি একটা মানুষের জন্য দোয়া করছে আর কি। কোয়াইট ইমোশনাল। হ্যাঁ, এবং একই সাথে আসলে রাজনীতির কথাও যদি আমরা চিন্তা করি, ওনাকে আসলে খুব দরকার। না, উনি এখন রাজনীতির বাইরে, মানে এটা উনি এখন রাজনীতি বলেন, দল বলেন, মানে ডিবেট বলেন, এটা উনি এখন এটার একদম বাইরের একটা মানুষ। মানে পুরা জাতি উনার পিছনে দাঁড়ায় যাবে এখন। এটা কোনো দল কোনো মানে এটা উনি বেগম খালেদা জিয়া আসলে এখন আর শুধুমাত্র বিএনপির কেউ না, মানে এখন সারা দেশ ওনাকে অনু করে। অবশ্যই অবশ্যই, এবং আমরাও চাই তিনি সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। আমাদের সাথে আরো অন্যান্য অতিথিরা যুক্ত হয়েছেন, তাদের সাথে একটু পরিচয় করে দিই দর্শক আপনাদের। ইশতিয়াক আজিজ উলফা, তিনি সভাপতি মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির, এবং আছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির, এবং একে একে অন্যান্য আরো অতিথিরা যুক্ত হবেন। আপনাদের দুজনকে স্বাগত জানাই, একে তো জানালে যুক্ত হয়েছেন। ইশতিয়াক আজিজ, আপনার কাছে যদি একটু আসতে চাই, সেটি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে আসলে কম বেশি আমরা সবাই উদ্বিগ্ন, এবং খোঁজখবর আসলে গণমাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষও আমরা আসলে রাখছি, এবং আপনারাও দল থেকে অনেক তথ্য দিচ্ছেন। এবং আপনারা আসলে কতটুকু এখন পর্যন্ত যেই চিকিৎসা প্রক্রিয়ার মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আছেন, সেটি নিয়ে যদি মন্তব্য করতে বলি, সেখানে আপনি কি বলবেন? আপনাদেরকে একাত্তরকে ধন্যবাদ জানাই। আমরা একটা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছি। আমার মনে হয় এই গত দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত এইরকম একটা সিচুয়েশন দেশ এর আগে কোনোদিন ফেস করে নাই। তো চিকিৎসার ব্যাপারে আমাদের কিছু বলাও ঠিক না। যথেষ্ট গসিপ বাজারে আছে। আমাদের যারা চিকিৎসকরা, ডক্টর জাহিদ, আমাদের সম্মানীয় স্ট্যান্ডিং কমিটির মেম্বার, ওনারাই সব তথ্য দিচ্ছেন। কাজে ওটা নিয়ে আর কিছু বলবো না। যেটা শোনা যায় যে ওনার ডায়ালিসিস খুব সুন্দরভাবে হচ্ছে, এবং ওনার লাংসটাও রিকভারির দিকে, এটাই আমরা শুনেছি গণমাধ্যম থেকে। কাজে আমরা আশা করব যে সারা দেশবাসী যে তার জন্য দোয়া করছে, সারা দেশবাসী ওনার জন্য কাঁদছে, ওনার জন্য দোয়া করছে, আল্লাহর কাছে ওনার জীবন ভিক্ষা চাইছে। আমার মনে হয় যে আল্লাহ তাআলা উনি সবকিছু করতে পারেন, আমাদেরকে বিফল করবেন না। চিকিৎসা ঠিক মতন হবে এবং উনি আমাদের মাঝে ফিরে আসবেন। এই ফিরে আসার মাধ্যমে বাংলাদেশে একটা বিরাট একটা প্রাণ ফিরে আসবে। অবশ্যই অবশ্যই, আমরাও সেই আশা রাখি। সাইফুল হক, আপনিও আছেন আমাদের সাথে। কিছুক্ষণ আগে আমাদের একজন অতিথি বলছিলেন, অপূর্ব জাহাঙ্গীর, যে উনি আসলে এখন রাজনীতির বাইরে, উনি এককভাবে কোনো দলের আসলে না, উনি এখন বেগম খালেদা জিয়া পুরো দেশের মানুষের, এখন সবাই তার জন্য প্রার্থনা করছেন, দোয়া করছেন। আপনিও রাজনৈতিক কর্মী বলেন, রাজনৈতিক সহযোগী বলেন, সহকর্মী বলেন, যেটাই হোক না কেন, রাজনীতির মাঠে আপনারও হয়তো অনেকবার বেগম খালেদা জিয়াকে কাছ থেকে দেখবার, মিশবার, জানবার সুযোগ হয়েছে। সেই জায়গা থেকে এখন উনি যেহেতু শারীরিকভাবে প্রচণ্ড অসুস্থ, এবং আমরা সবাই তার জন্য দোয়া করছি, আপনার কাছ থেকেও সেই বিষয়টা ছোট করে মন্তব্য নিতে চাই। জি, আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন উলফাত ভাই, এবং প্রিয়ভাজন অপূর্ব জাহাঙ্গীর সহ যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা। যেটা আপনি উল্লেখ করছিলেন, বেগম খালেদা জিয়া তিনি আসলে গত 4 দশক ধরে তার যে রাজনৈতিক জার্নিটা, সেই জার্নিটা ছিল খুব ঝুঁকিপূর্ণ, খুবই ঘটনাবহুল, এবং প্রবল একটা বৈরিতা, প্রবল প্রতিকূলতা মোকাবেলা করে তিনি আজকে এই জায়গায় তিনি দাঁড়িয়েছেন। দুটো প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, আমি ইতিমধ্যে বলেছি। হচ্ছে যে বিএনপি নামক যে রাজনৈতিক দলটা, এটা এত ঝড়ঝাপটা, এত বিপদ সংকুল পথ পার করেছেন প্রধানত বেগম জিয়ার তার এই নেতৃত্বে। এর পিছনে নানা ঝুঁকি ছিল, নানা ধরনের প্রলোভন ছিল, নানা ধরনের টোপ ছিল,
এমনকি তার পরিবারের চূড়ান্ত বিপর্যয়ের মুখেও তার যে অনমনীয় মনোভাব সেটা কিন্তু তিনি অব্যাহত রেখেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে গণতন্ত্রের প্রশ্নে, ভোটাধিকারের প্রশ্নে, এরশাদ সামরিক স্বৈরতন্ত্র বিরোধী আন্দোলন থেকে শুরু করে এবারকার গত 16 বছরে যে আমাদের যে লড়াই, এখানে তিনি বলতে পারেন একটা আইকনিক একটা চরিত্র হিসাবে তিনি আসলে সমগ্র জনগণের কাছে সামনে। ওটা আন্দোলনে তিনি সবসময় শারীরিকভাবে উপস্থিত থাকতে না পারলেও তার উপস্থিতি এবং এটা কিন্তু প্রেরণার একটা উৎস ছিল। ওটা ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমাদের তরুণ ছাত্র যুবক মানে বিএনপির বাইরেও যে লক্ষ লক্ষ বা কোটি কোটি মানুষ, তিনি এক ধরনের সিম্বল আমাদের প্রতিবাদ প্রতিরোধের, সেই জায়গাটা তিনি দাঁড়িয়েছিলেন। এবং এটা হার না মানা যে মানুষ, আমাদের সংস্কৃতির মধ্যে এটা খুব বেশি উদাহরণ নেই। আমরা স্বল্পতেই তুষ্ট, স্বল্পতেই রুষ্ট, আমরা স্বল্প দৃষ্টি থাকে আমাদের। কিন্তু তিনি যে যাত্রাটা শুরু করেছেন, এই যাত্রায় শুধু বিএনপি না, তিনি পুরো দেশের একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে তার যে যাত্রাটা। আজকে যখন তিনি অসুস্থ, আপনি যেটা বললেন, সমগ্র দেশ জনগণ তাদের যে আকুতি, তার জন্য যে দোয়া বলি, প্রার্থনা বলি, মানুষের যে বিপুল যে সংবেদনশীলতা, একটা রাজনীতিকের এর চেয়ে বড় অর্জন আর কিছু হতে পারে না। এই শ্রদ্ধা, এই যে অপার ভালোবাসা, এটাই সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি তিনি এরকম সংকটজনক অবস্থায় ছিলেন। এবার নিশ্চয়ই আমরা আশা করব, আজকে প্রধান উপদেষ্টাও তিনি গেছেন, গতকাল আমাদের 3 বাহিনী প্রধান তারাও গেছেন। তার মানে সবাই, গোটা দেশ জনগণ, তিনি আবার আমাদের মাঝে সুস্থ ফিরে আসবেন। বিশেষ করে আমরা আগামী ফেব্রুয়ারিতে যখন একটা জাতীয় নির্বাচন, গণভোট, যার মধ্য দিয়ে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন একটা পর্যায়ে যাব, তখন তার সুস্থতা, এটা আমাদের সবার জন্য এটা কিন্তু মানে ঐকান্তিক কামনা। নিশ্চয়ই আশা করব সেই কামনা আসলে আমরা সবাই করি। নিশ্চয়ই আলোচনা চলতেই থাকবে, তবে একটু বিরতির সময় নেওয়ার সময় হয়ে গেছে। দর্শক, ৭১ জার্নালে বিরতির সময় হয়ে গেল। বিরতির পর নিশ্চয়ই আবারও আলোচনায় যোগ হবে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জার্নালে। দর্শক, আমরা দেখছিলাম ৭১ এবং একই সাথে অন্যান্য সংবাদ ভিত্তিক যেসব টেলিভিশন তারা কি সংবাদ শিরোনাম করেছে। ঘুরে ফিরে বেগম খালেদা জিয়া থেকে শুরু করে রাজনৈতিক নানা রকম খবরই আসলে আছে। এর মধ্যে দর্শক, আমাদের সাথে আরও অতিথি যুক্ত হয়েছেন ব্যারিস্টার আবু বকর মোল্লা, মুখপাত্র বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপ শাখার, এবং একই সাথে ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি এনসিপির। আপনাদের দুজনকে স্বাগত এবং ধন্যবাদ সময় দিয়েছেন আমাদেরকে। ইশতিয়াক, আপনাকে দিয়ে একটু প্রসঙ্গটি শুরু করতে চাই। সেটি হচ্ছে যে একটি দল ভোটের মাঠে ধর্মকে ব্যবহার করছে বলে হচ্ছে আপনাদের নেতারা আজকে বলেছেন, অভিযোগ করেছেন। সেই দলটি আসলে কারা? জামাত। এরা তো এটা প্রথমবার ব্যবহার করে নাই, এরা সবসময় ব্যবহার করে এসছে। সেই একই স্লোগান তারা ৭১ ব্যবহার করেছে বাঙালি জনগণের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তলবার নিয়ে তারা রাস্তায় মিছিল করেছে বারবার, হাজারবার। এখন আবার এই একটা সাইকিক মুহূর্তে তারা খুবই তৎপর হয়ে উঠেছে ধর্মকে ব্যবহার করে প্রাধান্য দেওয়া। কিন্তু এটা সাময়িক। ঢাকা ইউনিভার্সিটির যে ইলেকশনটা হলো, সেটার মাধ্যমে ওনারা মনে করছেন যে ওর শিবির যেরকম ক্ষমতায় অধীন হয়েছে ইউনিভার্সিটিতে, ঠিক সেই রকম ওনারা জাতীয় পর্যায়ে ওনারা সেরকম ভাবেই হবে। কিন্তু দুটার অনেক অনেক পার্থক্য আছে। তো এনে নিবে জামাত সবসময় ব্যবহার করে এসেছে, এখন ব্যবহার করছে। যে সমস্ত কথাগুলো বাজারে খুব বেশি এখন শোনা যায়, রিপিট করছে সবাই, যে পূজা আর রোজা একই পর্যায়ে। জামাতকে ভোট দিলে, ভোট দেওয়ার মাধ্যমে বেহেশতের টিকিট কেনা হচ্ছে, কিনতে পারবেন আপনারা। তো এই যে সমস্ত ধর্মকে ব্যবহার করে আমাদের এই ধর্মভীরু মানুষদেরকে ভয় দেখিয়ে যেই রাজনীতির খেলা তারা খেলছে, এটা তো স্পষ্টই। কিন্তু একটা জিনিস তারা বুঝতে পারছে না, যে তারা ৭১ পরাজিত শক্তি, এবং আমরা ফোন করে বলতে পারি যে এইবারও তারা খুবই ক্যান্ডিডলি ওনারা এইবার আবারও
এই নির্বাচনে তারা ভীষণভাবে পরাজিত হবে। ইনশাল্লাহ আমাদের দেশবাসী তারা সবই জানে, সবই বোঝে, এবং তারা ঠিক জায়গায় ঠিক সময়ে ভোট দেবেন। আর আমাদের এই আজকে যে এই যে জন্য সারা দেশ আজকে একটা পর্যায়ে আছে বেগম আমাদের নেত্রী খালেদা জিয়ার জন্য, এটাও একটা বিরাট একটা এফেক্ট করবে রাজনীতির উপরে। ঠিক সেই কারণে হয়তো আবার তারা বলবে যে নির্বাচন জানি পেছানো হয়। সেই প্রসঙ্গে হয়তো আমরা আলোচনা করতে পারি পরবর্তীতে, যেহেতু ব্যারিস্টার আবু বকর আছেন। ধর্মকে ব্যবহার করে জামাত রাজনীতি করছে, এই অভিযোগ করছেন বিএনপির নেতারা। আপনাদের কাছে আসলে এটাই প্রশ্ন যে আপনারা কি ধর্মকে ব্যবহার করে রাজনীতি করছেন? ধন্যবাদ। দেখুন, এগুলো রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সার্বত্যাহীন রাজনৈতিক অভিযোগ, যার কোনো বাস্তবতা নেই। জামাত ইসলামী ধর্মভিত্তিক ধর্মীয় আদর্শকে কেন্দ্র করে রাজনীতি করে। এখানে সাইফুল হক সাহেব আছেন, ওনারা কমিউনিস্ট আদর্শ কেন্দ্রিক একটা রাজনীতি করে। জামাত ইসলামী ধর্ম একটা আদর্শ হতে পারে, এবং এই আদর্শের ভিত্তিতে দেশ, সমাজ, রাষ্ট্র চললে সমাজ এবং রাষ্ট্রের জন্য কল্যাণকর। এই আদর্শটাকে ভিত্তি করে দল পরিচালনা এবং ক্ষমতা আসলে ইসলামী মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধের বিকাশ, প্রসার ঘটানো হবে। এটি জামাত ইসলামী বলছে, এটি জামাত ইসলামের আদর্শ। এটি শুধুমাত্র ভোটের সময় করে না। যেমন ভোটের সময় উনি যেই দলকে প্রতিনিধিত্ব করে তারা খুব ধার্মিক হয়ে যায়, মাথায় টুপি পরা শুরু করে, পাঞ্জাবি পরা শুরু করে, অর্থাৎ ধর্মপ্রিয় ধর্মপ্রাণ জনগণকে প্রবোধ দেওয়ার চেষ্টা করে। তাহলে ধর্মকে ব্যবহার তো ওনারা করছেন। ওনারা যদি ধার্মিক হয় পুরো বছরই ধার্মিক থাকবেন, পুরো 5 বছরই ধার্মিক থাকবেন। কিন্তু জামাত ইসলামী ধর্মীয় আদর্শ প্র্যাকটিস করে শুধুমাত্র নির্বাচনের সময় নয়, পুরো 5 বছর দলের ভিতরে, দলের বাহিরে, অর্থাৎ সিনসিয়ারলি ধর্মকে আদর্শ হিসাবে বিশ্বাস করে জামাত ইসলামী, এবং তারা মনে করে এই ধর্মীয় আদর্শের মধ্যেই মানুষের কল্যাণ রয়েছে। বাট জামাত ইসলামী ধর্মীয় আদর্শটি অনেকটা মডারেট, অনেকটা প্র্যাগমেটিক, এবং সোসাইটির প্রয়োজনকে সামনে রেখে, which is adaptable with the modern times. So জামাত ইসলামী এই যে ধর্মীয় আদর্শ কেন্দ্রিক যে রাজনীতি, এটিকে ধর্মকে ব্যবহার করে রাজনীতি এই কথাটি বলা যায় না, বরং বিএনপিকে বলা যায়, অন্য দলকে বলা যায় মানে অমুক আদর্শের মালিক মানে তুই আল্লাহ, অর্থাৎ আমাদেরকে ভোট দিলে আল্লাহ খুশি হবে, অর্থাৎ আমরা আমরা ক্ষমতায় আসলে মানে এটা করব সেটা করব, ধর্মের এটা হবে সেটা হবে, ধর্মের এটা করেছি সেটা করেছি, এবং আমরা বেশি ধার্মিক, ওরা এই ধরনের কথাবার্তা বলে যারা নিজেরা ধর্ম প্র্যাকটিস না করে নির্বাচন আসলে ধার্মিক সাজে, তারাই মূলত। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আসলে নির্বাচনের সময় আসলে রাজনৈতিক দলগুলো ধর্মকে আসলে ব্যবহার করে, সেই হিসেবে অন্যান্য রাজনৈতিক দলগুলো এই ধরনের চর্চার মধ্যে আছে। সাইফুল হক, আপনি আছেন, আপনিও কি তাই মনে করেন? বলছি, আমাদের এখানে আমাদের রাজনৈতিক সংস্কৃতি হচ্ছে যে ধরুন ধর্মকেন্দ্রিক যে রাজনীতি, এটা তো আমাদের, এটা আজকে না, এটা বহুদিন ধরে এটা আছে। কোনো দল ধরেন ধর্মীয় আদর্শে বিশ্বাস করতে পারেন, কোনো দল গণতান্ত্রিক আদর্শে, কোনো দল সাম্যবাদী আদর্শে বিশ্বাস করতে পারে। বিশ্বাসের ক্ষেত্রে তো কারো কোনো জবরদস্তি নেই, তথা কোনো বল প্রয়োগের জায়গা নেই। আর তার ফিলোসফিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গা থেকে তার সমাজ ভাবনা, তার অর্থনৈতিক চিন্তা, ভবিষ্যৎ নিয়ে চিন্তা, এটা তো একটা বহুত্ববাদী সমাজে নানা অংশের মানুষ এটা নিয়ে চিন্তা করবেন। এবং আমরা বহু দশক ধরে পরস্পর নানা এরকম একটা বহুত্ববাদী সমাজে নানা চিন্তা, মতাদর্শ, ইডিওলজি, সংস্কৃতি নিয়ে কিন্তু আমাদের বসবাস। এবং এটা আবার আমাদের শক্তির কিন্তু একটা বড় একটা জায়গা। মানে সমস্যাটা হয়েছে যে যখন আপনি বিশেষ করে নির্বাচনের সময় যে কোনোভাবে নির্বাচনী বৈতরণী পার হবার জন্য যখন আপনি মানুষের ধর্ম অনুভূতিকে, যখন আমি পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে, আর যখন আমরা শুনতে পাই যে বিভিন্ন দলগুলো তারা যখন শপথ গ্রহণ করান, মসজিদে যে আমরা শুনতে পাই শপথ গ্রহণ করান, বাড়ি বাড়িতে যে প্রচার করান, বিশেষ দল বা মার্কাকে ভোট দিলে সরাসরি ধরুন বেহেশতে যাওয়া যাবে, ইত্যাকার হাজারো ধরনের যে প্রচারণা, যেটা একটা রাজনৈতিক চেহারা নেয়।
মানে পবিত্র ধর্ম অনুভূতিকে আপনি আপনার নির্বাচনে বিজয়ের জন্য মার্কায় ভোটটা যাতে পড়ে সেই জায়গাকে আপনি যখন ব্যবহার করেন, তখন এটা ধর্মের যে রাজনৈতিক ব্যবহার, এবং এটা আপনি এমন সব কথা হাজির হন যেটা সাধারণ যুক্তি বুদ্ধির মধ্যেও যারা সাধারণ ধর্মপ্রাণ মানুষ তাদেরকে এটা আঘাত করে। যারা সাধারণ ধার্মিক মানুষ, ধর্মপ্রাণ মানুষ, তাদেরকে এটা কিন্তু আঘাত করে। এটা এবং নির্বাচনের সময়কালে আমি দেখি যে মসজিদে যাওয়া, টুপি পরা, অথবা ধরুন পাঞ্জাবি পরা, ধর্মীয় বিভিন্ন ধরেন বয়ানগুলো বলা, বক্তৃতার মধ্যে মশলা এগুলো হাজির করা, এগুলো আমাদের এখানে বেড়ে যাচ্ছে। এটা ধরুন জামাত বা যারা ধরুন ধর্ম আদর্শ ভিত্তিক দল, তাদের তো এটা একটা রেগুলার চর্চার মধ্যে। এর বাইরেও অন্যান্য প্রায় বলতে পারেন অনেক রাজনৈতিক দলে এগুলো ব্যবহার করে। নির্বাচন কমিশনের দিক থেকে মানুষের ধর্ম অনুভূতিকে আপনি কোন লেভেল পর্যন্ত ব্যবহার করতে পারবেন, কোনটা ব্যবহার করলে আচরণবিধি লঙ্ঘন হবে, এ ব্যাপারে সম্ভবত কিছু নির্দেশনার কথাটা আছে। এটা শুধু বাংলাদেশে না, পৃথিবীর আরো বহু দেশে এরকম, ভারতে আছে না, বা পৃথিবীর বহু দেশে এগুলো আছে না, পাকিস্তানে আছে না। তো ফলে এগুলো পৃথিবীর বহু দেশে এটা আছে। এখন এটা তখন আসে, মানুষকে যদি আপনি সঠিক তথ্য যদি পৌঁছাতে পারেন, জ্ঞানের আলোক যদি আপনি পৌঁছাতে পারেন, তুল্য মূল্য মানুষ যখন যাচাই করতে পারে, কালো সাদার মধ্যে যখন পার্থক্য করতে পারে, কোনটা সে ধর্মকে নামাতে নামাতে কোথায় নামিয়ে নিয়ে আসছে, একটা বিশেষ দল, বিশেষ মার্কা, বিশেষ প্রতীক, এটা যখন ধর্মের যখন একজন এজেন্সি তারা যখন ধারণ করেন, তখন সাধারণ ধর্মপ্রাণ মানুষকে এটা আঘাত করে। তখন মানুষ এটা নিয়ে উদ্বিগ্ন হয়, আতঙ্কিত হয়। তো সুতরাং এটা নির্ভর করে সমাজের সামগ্রিক অগ্রগতির বিচারে। সমাজ যদি শিক্ষিত হয়, বিবেচনার কাজ করে, আপনার কাছে আমার প্রশ্ন সাইফুল হক, সেটি হচ্ছে যে আমরা দেখছি এবং বলা যায় যেটি আসলে জামাত ইসলামের পক্ষ থেকে ধরনের একটি ঘটনা, এটি সাধারণ মানুষকে কিছুটা হলেও কিন্তু ভাবিয়ে তুলেছে। সেটি হচ্ছে সনাতন ধর্মাবলম্বী একজনকে খুলনা 1 আসনে তারা নমিনেশন দিয়েছেন, সেটা হচ্ছে কৃষ্ণ নন্দীকে। যেটি বলা হচ্ছে যে অন্য ধর্মের মানুষদেরও এবার জামায়াত ইসলামী তাদের পক্ষে ভোটটি নেবার ক্ষেত্রে এক ধরনের কৌশলগত অবস্থান নিয়েছে। একই সাথে বারবার বলা হচ্ছে এখানে আওয়ামী লীগেরও কিছু ভোট ব্যাংক আছে, তাদেরকেও আকৃষ্ট করার এক ধরনের প্রক্রিয়ার মধ্যে আছে। সেই জায়গাগুলোতে অন্যান্য আপনি সহ বিএনপিরও যেহেতু একজন শীর্ষস্থানীয় নেতা আছেন, আপনারা আসলে কিভাবে এই বিষয়গুলো দেখছেন? এটাতে আমি প্রথমত এটা মনে করি যে ধরুন আপনি জামাতের নামটা বললেন, দলটার নামই হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ, তাই তো? তাহলে এটা যেটা একটু আগে ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই তিনি উল্লেখ করলেন, তারা যে ধর্মীয় আদর্শে, বাকি যেটা করছেন এটা একেবারে নির্বাচনের একটা কৌশল। এর সঙ্গে তাদের যে, কারণ দলটাই যখন এটা ইসলামী আদর্শের বিশ্বাসে, যদি আমি ধরে নিই কাগজে কলমে বা তাদের অনুশীলনে তারা এটা চেষ্টা করেন, তাহলে বাকি যেটা হচ্ছে মানে এটাকে আপনি প্রতারণা করবেন, এটাকে নির্বাচনী কৌশল বলবেন, এটাকে তার আসল চেহারাটাকে লুকোনোর কোনো চেষ্টা বলবেন, এটাকে যে কোনো ভাবেই ভোটের বৈতরণী পার হবার জন্য নানা ধরনের মানুষ যে উদ্যোগটা নেয়, এরপরে ধরুন তারা যদি কোনো বুদ্ধি সম্প্রদায়কে যদি মনোনয়ন দেন বা অন্যান্য ধর্মবিশ্বাসী মানুষকে মনোনয়ন দেন, আমাদের এখানে দুর্ভাগ্যজনক ভাবে আমাদের এখানে যে বলে না যে আপনি প্রেম এবং যুদ্ধে নাকি কোনো ব্যাকরণ নাকি অনুসরণ করা হয় না, এরকম একটা প্রচলিত কথা আমরা শুনি। যে কোনো ভাবে নির্বাচনী বৈতরণী পার হতে হবে। তো যেখানে ধরুন এটা আসলে নির্বাচনী বৈতরণী পার করার একটি প্রক্রিয়া কিনা, আবু বকর মোল্লা যেহেতু আছেন, আমরা তার কাছ থেকে একটু শুনে আসতে চাই। কোনো অবস্থানে পরিচয় পাওয়া যায় না, এটা হচ্ছে যে কোনো ভাবে করার জন্য কোথাও যদি এখন এটা আজকে ধরো নন্দীকে কালকে যদি আরেকজনকে দাঁড় করান, এবং এগুলো বাংলাদেশের জন্য এগুলোকে মানুষ খুব ইতিবাচক ভাবে নেয়, এরকম রেকর্ড কিন্তু এ পর্যন্ত দেখা যায়নি। জামাতের এই কৌশল, জামাত কতখানি তার এই দ্বিচারিতা বলবেন না প্রতারণা বলবেন না মানুষকে বোকা বানানোর কৌশল বলবেন, এগুলো হয়তো ভবিষ্যৎ হতে এটা বলবে। আবু বকর আছেন আপনি, নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা এটার উত্তর পাবো। ধন্যবাদ। সাইফুল হক সাহেব
আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী, উনি তো রাজনৈতিকভাবে আঘাত করবেনই। কিন্তু আমি আরেকটু ফেয়ারনেস আশা করেছিলাম, আমি আশা করেছিলাম উনি খুশি হবে জামাত ইসলামীর মতো দল থেকে ভিন্ন ধর্মের লোকজনদেরকে মনোনয়ন দেওয়া হচ্ছে, আমরা রাষ্ট্রের সকলের প্রবেশাধিকার অংশগ্রহণ নিশ্চিত করছি, উনি ওয়েলকাম করবেন সেটা আমি আশা করেছিলাম। বাট এইভাবে রাজনৈতিক অবস্থান থেকে মানে কথা বলবেন, যাক উনি বলতেই পারেন। বাট কথা হচ্ছে যে কৃষ্ণনন্দী উনি কি হঠাৎ করে এই মাসে জামাতে জয়েন করলেন, নাকি তার জামাতে জয়েন করার, জামাতের সাথে তার মানে অংশগ্রহণের অনেক আগের ইতিহাস রয়েছে? উনি অনেক দিন আগেই জামাত করেন, উনি ওই এলাকার হিন্দু কমিটির সভাপতি, অর্থাৎ হি হ্যাজ এ হিস্ট্রি অফ অ্যাক্টিভলি ইনভলভিং উইথ জামাত ইসলাম লং টাইম বিফোর ইলেকশন। সো এইটা ইলেকশনকে প্রভাবিত করার অংশ নয়, এটি গেল একটি ব্যাপার। আর সেকেন্ড হচ্ছে যে জামাত ইসলামের আমির গত মানে বিপ্লবের পরেই আপনারা দেখে থাকবেন মিডিয়াতে বলছেন, এবং আমি যেই দেশে প্রিডোমিনেন্টলি থাকি লন্ডন এবং ইউরোপে, যখন আমরা ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে মানে এঙ্গেজ হচ্ছিলাম, তখন আমরা বলেছি, জামাত ইসলামের আমির স্পষ্ট করে বলেছে, আপনারা মিডিয়াতে গেলেও দেখবেন, that we are not going to divide the country based on religion and gender. ধর্ম এবং জেন্ডারের ভিত্তিতে আমরা রাষ্ট্রকে মানে ভাগ করব না, আমরা রাষ্ট্রে সকলের অংশগ্রহণকে নিশ্চিত করব। এখন কৃষ্ণনন্দী দীর্ঘদিন আগেই থেকেই জামাত করেন, আর জামাত ইসলামের পলিটিক্স আমরা যে স্ট্র্যাটেজি নিয়েছি, উই ওয়ান্ট টু বিল্ড অ্যান ইনক্লুসিভ বাংলাদেশ। আমরা এখানে কোনো সেগ্রিগেশন চাই না, আমরা ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস এর ভিত্তিতে রাষ্ট্রকে বিভক্ত করতে চাই না। এখন যেহেতু এটা আমাদের পলিটিক্যাল আদর্শ যে আমরা ইনক্লুসিভ বাংলাদেশ দেখতে চাই, আমরা একটি প্লুরালিস্টিক বাংলাদেশ দেখতে চাই, আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে সকলে মিলে একটি বাংলাদেশ করতে চাই। হ্যাঁ, উই আর এ ডেমোক্রেটিক পলিটিক্যাল অর্গানাইজেশন, আওয়ার পার্টি আইডিওলজি ইজ মেইনলি রুটেড ইন ইসলামিক ভ্যালুস, দ্যাট ইজ ট্রু। আমাদের জামাত ইসলামী, আমরা ইসলামিক ভ্যালুজের উপর বিশ্বাস করি, সেটি তো আমরা অস্বীকার করছি না, সেটি আমাদের মানে আমাদের রাজনীতি, আমাদের আলোচনা। আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন করি, আমি শেষ করে নেই। আচ্ছা, না আমি আপনি বলবেন। আপনাকে ধরুন কৃষ্ণ নন্দী তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার পরে তিনি কি এখন ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করার জন্যই তিনি কি এখন সংগ্রাম করবেন? তিনি নির্বাচনে করছেন কি জামাত ইসলামের আদর্শ? তাহলে কি কৃষ্ণ নন্দী তার যে সনাতন ধর্ম, সেই ধর্মের অবস্থান কি? তিনি কি সেই ধর্ম পরিত্যাগ করছেন? তিনি কি নতুন কোনো নাম গ্রহণ করছেন, নাকি তিনি ইসলামী আদর্শ প্রতিষ্ঠা করবার জন্য? তো তাকে আপনারা একটা বড় বিপদের মধ্যে ফেলে দিচ্ছেন না? তার সনাতন ধর্ম যেটা তিনি বিশ্বাস করেন, আফল করেন, আমার যেহেতু সময় সেটি হচ্ছে যে উনি ওনার ধর্মকে রক্ষা করে কিছু তো কমন ব্যাপার আমাদের রয়েছে। যেমন আমরা চাই ইসলামের একটি বড় জিনিস হচ্ছে করাপশন ফ্রি সোসাইটি প্রতিষ্ঠা করা। এখন এই আদর্শের ভিত্তিতে যদি একজন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আমাদের সাথে একমত হয়, যেটা ইসলামিক ভ্যালুস, সেটার সাথে যদি একমত হয়, এই কমন ভ্যালুজের ব্যাপারে আমরা একমত হতে পারি। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, রুল অফ ল প্রতিষ্ঠা করতে হবে। ইসলামের অন্যতম বড় আদর্শ হচ্ছে সমাজে আইনের শাসন এবং সুবিচার প্রতিষ্ঠা করা, এবং এর জন্যই রাসূলকে পাঠানো হয়েছে। এখন এটা যদি সমাজে সুবিচার এবং ন্যায় বিচার, রুল অফ ল প্রতিষ্ঠা করা, যদি আইনের শাসন প্রতিষ্ঠা করা যদি ইসলামিক আদর্শ হয়, বড় উদ্দেশ্য হয়, সেটার ব্যাপারে যদি একজন বৌদ্ধ খ্রিস্টান হিন্দু আমাদের সাথে একমত হয়, আমরা তো তাকে সে এবং আমরা মিলে একসাথে কাজ করতে পারি। এবং এইটাই দেশের সবচেয়ে বড় রাজনীতি, এইটাই একজন নাগরিকের মানে কর্তব্য হওয়া উচিত। সুতরাং কিছু ব্যাপারে দেখুন, একটা পার্টি করলেও কিছু ব্যাপারে কিন্তু কারো মানে কয়েকজনের মাঝে মতভেদ থাকতে পারে, একটা পার্টির ভিতরে কিন্তু মানে ডিফারেন্স অফ অপিনিয়ন থাকতে পারে। এখন আমাদের ধর্মীয় আদর্শের ভিত্তির ব্যাপারে, বিলিফের ব্যাপারে পার্থক্য থাকতে পারে, বাট মানবাধিকার, আইনের শাসন, রাষ্ট্রের সার্বভৌমত্ব, একটি ইনক্লুসিভ সোসাইটি যেটি ইসলাম প্রমোট করতে চায়, সেটিকে যদি মানে কৃষ্ণনন্দী অথবা মিস্টার এক্স ওয়াই জেড মিলে আমরা সকলে মিলে এস্টাবলিশ করতে চাই, সুতরাং এটি তো রাষ্ট্রের একটি বড় আদর্শ, রাজনীতির একটি বড় উদ্দেশ্য লক্ষ্য, এবং ইসলামের একটি বড় উদ্দেশ্য লক্ষ্য। আমি মনে করছি যে মানে রিটরিক অর্থে
আমরা রাজনীতি না করে রাজনীতির স্পিরিটকে যদি আমরা ধারণ করি, আবু বকর, সমাজের development, এখন পর্যন্ত আমরা তো inclusive একজনকে society- দেখতে পাচ্ছি, আপনারা একজনকে নমিনেশন দিয়েছেন। সামনের দিনে কি আমরা আরো এরকম দেখতে পাবো কিনা, নাকি একজনই থাকবে আসলে এবারের নির্বাচনে আপনাদের পক্ষ থেকে? আমি 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 আশা করতে চাই যে অ্যাজ পার্ট অফ ইনক্লুসিভ সোসাইটি অ্যান্ড পলিটিক্স আরো অন্য ধর্মের লোকজন আমাদের এই জার্নিতে শরিক হবেন। শুধু আমরা চাইলেই তো হবে না। এই যে সাইদুল হক সাহেবরা যে প্রশ্নটি করেছেন যে তারা কি ধর্ম পরিবর্তন করতে পারবেন কিনা, এই প্রশ্নটি কিন্তু তার উপর একটা মানসিক চাপ, তার সমাজ থেকে চাপ আসবে। সুতরাং এই চাপকে উপেক্ষা করে একটি বৃহত্তর কিন্তু আপনি তো শুরুতে বলছিলেন তিনি অনেকদিন ধরে আপনাদের দলের সাথে আছেন, তাহলে তার তো এই চাপটা অনুভব করার কথা। সাহসিকতার সহিত আমরা সকলকে ওয়েলকাম জানাই। আমার আরেকটা প্রশ্ন আছে যে আবু বকর ভাই, আপনি যেটা বললেন, আমি আপনার আর্গুমেন্টটা যদি ধরি, একটা ইনক্লুসিভ সমাজ করতে চান, অনেকগুলো কমন প্যারামিটার আছে গণতন্ত্রের প্রশ্নে, সুবিচারের প্রশ্নে, ন্যায় বিচারের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে। যদি এরকম এই প্যারামিটারটাই যদি প্রধান আপনাদের বিবেচনা হয়, তাহলে দলটার নামটা পরিবর্তন করে জামাত ইসলামের পরিবর্তে তাহলে আপনারা এরকম একটা ইনক্লুসিভ সমাজকে ধারণ করে, সমাজের সকল অংশকে ধারণ করে, মানে চিন্তার দিক থেকে, আইডিয়ার দিক থেকে, সাংস্কৃতিক ভাবে সেরকম একটা নাম কেন আপনারা গ্রহণ করছেন না? মানে আপনি তো আজকে কৃষ্ণ নন্দীকে আপনি এটা ধর্ম সংকটে আপনি ফেলছেন, কৃষ্ণ নন্দীকে ধর্ম সংকটে ফেলছেন। যদি আপনাদের দলে যদি কোনো হিন্দু শাখা থেকে থাকে, তাদেরকে আপনি বিরাট একটা ধর্ম সংকটের মধ্যে কিন্তু ফেলে দিচ্ছেন, তাকে আপনি বিরাট দ্বিধা দোলাচলের মধ্যে তাকে ফেলে দিচ্ছেন। এখন মানুষ এখন ধরুন পাবলিকলি এটা তো মানুষ এটাকে একটা ভণ্ডামি হিসাবে মানুষ হয়তো এটাকে বিবেচনা করতে পারে, সে কথার আপনি কি উত্তর দেবেন? তাহলে আপনি যদি ইনক্লুসিভ সমাজকে ধারণ করেন, আপনি একটা প্লুরালিস্টিক সমাজ করবেন, বহুত্ববাদী সমাজ করবেন, তাহলে আপনি নামটাকে এরকম একটা বিশেষ ধর্মের সাথে যুক্ত করে রাখছেন কেন? তাহলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমাজের নানা অংশের মানুষকে ধারণ করে এরকম একটা নাম কেন আপনারা যাচ্ছেন না? এটা কি কখনো ভেবে দেখেছেন? দেখুন, এটা তো ভিন্ন আলাপ, বাট আমি নাম তো সমস্যা নয়। কাজ যদি আপনি ভালো করেন, কাজে আপনার রিফ্লেকশন হবে। কাজে যদি প্রমাণ করেন যে আপনার আদর্শ হচ্ছে ইনক্লুসিভনেস, আপনার আদর্শ হচ্ছে সামাজিক সুবিচার, আপনার আদর্শ হচ্ছে মানবাধিকার, সেটা যদি আপনি কাজে প্রমাণ করেন। মুখে আপনি বললেন যে ভাই আমি করাপশন ফ্রি সোসাইটি চাই, কিন্তু ক্ষমতায় গেলে, ক্ষমতায় যাওয়ার আগে আপনি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে ফেলেছেন। মুখে বললেন আমি ডেমোক্রেসি বিশ্বাস করি, আসলে আপনি হচ্ছেন ফ্যাসিজমে বিশ্বাস করেন। তা আমরা সেটা চাই না। আমরা মুখে বলি ইনক্লুসিভনেস, মুখে বলি ট্রান্সপারেন্সি, আমরা মুখে বলি হিউম্যান রাইটস, আমরা মুখে বলি রুল অফ ল, আমরা মুখে বলি ডেমোক্রেটিক ভ্যালুস, আমরা বাস্তবে সেটি প্রমাণ করতে চাই। আমি মনে করি বাংলাদেশের সকল নাগরিককে সাথে নিয়ে আমরা সত্যিকার ইসলামিক এবং ডেমোক্রেটিক ভ্যালুর ভিত্তিতে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ব। ধন্যবাদ। ইশতেক আজিজ, যে ব্যাখ্যাগুলো আসলে শুনলেন আবু বকরের, আপনার কাছে কি মনে হয় যে প্রশ্নটা আসলে বারবারই সামনে আসে যে জি, উইথ অল রেসপেক্ট টু মিস্টার আবু বকর, যেই কথাটা সুন্দরভাবে বিশ্লেষণ করলেন আমাদের সাইফুল ভাই, ওর উপরে পড়ার পর কথা থাকে না। তো আমি একটু পিছনে ফেরত যাব। আমি জানি না আবু বকর সাহেব কতদিন ধরে জামাত করেন, হ্যাঁ, আর উনি তো বিদেশ থেকে বসে জামাত করেন। তো জামাত হচ্ছে একটা প্যারাসাইটের মতন, হ্যাঁ, ওনারা কিছুদিন পর পর রং, ওনারা আজকে অমুকের উপরে ভর করেন, কালকে অমুকের উপরে ভর করেন। দেখেন, ওনারা 1947-এ they did not believe in the creation of Pakistan. They worked against it, তার বিরুদ্ধে কাজ করে। তারপরে 71-এ তারা ভিন্ন আলাপ। এটা বাংলাদেশ জামাত ইসলামী, নতুন জামাত ইসলামী। আমরা 1979-এ আমরা বাংলাদেশে কাজ শুরু করেছি বাংলাদেশ জামাত ইসলামী। রাজাকার, আল বদর, আল শাম, এরা সব পাকিস্তানিদের সাথে থেকে, হ্যাঁ, বাঙালি বাংলাদেশি জনগণের বিরুদ্ধে যুদ্ধ করে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করে তারা তাদের স্থান নেন এবং 71-এ তারা পরাজিত। আপনি কি বিএনপি করেন? আপনার পার্টিতে রাজাকারদেরকে নিয়ে আপনারা দল করেছেন, আপনারা মন্ত্রী বানিয়েছেন। রাজাকারদেরকে নিয়ে আপনারা সব প্রথম দল করেছেন, মন্ত্রী বানিয়েছেন। 24 আপনারা আপনি 71 টুল দিয়ে জাতিকে বিভক্ত করবেন না। এবং
যেরকম It is a political tool. আবু বাক্কার সাহেব, একটা জিনিস সাদা, একটা জিনিস কালো, একটা জিনিস সত্যি। আপনারা রাজাকারদেরকে নিয়ে মন্ত্রিসভা করেছেন, রাজাকারদেরকে নিয়ে আপনার মন্ত্রিসভা করেছেন সব সময়, প্রতিটা সময় আপনি সেটা স্বীকার করেন। আপনার প্রথম মন্ত্রিসভা রাজাকাররা ছিল প্রিডমিনেন্ট পজিশনে, আপনি সেটা স্বীকার করেন, বলেন যে আমরা রাজাকারদেরকে নিয়ে মন্ত্রিসভা করেছি। আপনি এক্সকিউজ মি, জি, আপনার মানে আচ্ছা, বাংলাদেশে আলোচনাটা বোধহয় একটু অন্যদিকে চলে যাচ্ছে। আমরা ব্যক্তিগতভাবে হয়তো এটা আক্রমণ নাই করি। আমরা ফরিদুল হক, এনসিপির যুগ্ম সদস্য সচিব, দুঃখিত আপনার কাছে একটু দেরিতেই আসতে হলো, কারণ অন্য আলোচনার ভিতরে আসলে আমাদেরকে কথা বলতে হচ্ছিল। আবু বকর, আমরা ফিরবো আবার আপনার কাছে, এবং ইশতাক আজিজ আপনার কাছেও ফিরবো। আমরা একটু ফরিদুল হকের কাছে যেতে চাই। সেটি হচ্ছে যে এনসিপি আজকে শাপলাকলি প্রতীক তারা পেয়েছে, এবং তারা নিবন্ধন আনুষ্ঠানিকভাবে পাওয়ার পর বলা যায় আমরা হয়তো নির্বাচনের মাঠে তাদেরকে হয়তো আপনাদেরকে দেখতে পাবো আশা করি। কিন্তু একই সাথে আবার আপনাদের আহ্বায়ক একটি প্রশ্নও রেখেছেন যে বর্তমান যেই দেশের অবস্থা, এই সংকটটি পার হওয়ার পরে তফসিলটা যেন ঘোষণা করা হয়। কি ধরনের আসলে সংকট বা অবস্থা আপনারা দেখছেন? উত্তরটি নিব, তবে বিরতির সময় হয়ে গেছে। আমরা বিরতির পর নিশ্চয়ই আমরা এই উত্তর জানবো। থাকবেন ৭১ জানালে। ধন্যবাদ দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জানালে। ফরিদুল হক, আপনার কাছে আসলে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম বিরতির আগে, সেটি হচ্ছে যে রাজনৈতিক সংকট উত্তরণের পর তফসিল ঘোষণার কথা বলেছেন আপনাদের পক্ষ থেকে, যখন আজকে নির্বাচন কমিশনে আপনারা গিয়েছিলেন আপনাদের প্রতিনিধি দল। কি ধরনের রাজনৈতিক সংকট আপনারা দেখছেন? আচ্ছা, মানে রাজনৈতিক সংকট তো ধরেন যেটা হয়েছে যে আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে যে মানে কি বলে আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এটা ধরেন কিছুটা ধরেন টালমাটাল আছে। এরপরে নির্বাচন কমিশনের প্রস্তুতির ব্যাপারে আমাদের বেশ খানিকটা ঘাটতি মনে হচ্ছে। ইন দ্য মিন টাইম ধরেন বেগম খালেদা জিয়ার অসুস্থতা আমাদেরকে, আমি মনে করি বেগম খালেদা জিয়া একটা রাজনৈতিক দল কিংবা একজন ব্যক্তির ব্যাপার না, উনি আমাদের মানে একদম ন্যাশনাল ঐক্যের একটা জায়গাতে এই মুহূর্তে উনি অবস্থান করছেন। উনি যেভাবে ধরেন অসুস্থতায় পড়েছেন এবং এর মধ্য দিয়ে বিএনপি যে ধরনের টার্বাল সিচুয়েশনের মধ্যে পড়েছে, তারপরে আপনার ধরেন তারেক রহমান দেশে ফিরছেন না, সবকিছু মিলিয়ে ধরেন এখানে বোঝা যাচ্ছে। এবং উনি ফেসবুকে যে স্ট্যাটাস দিলেন যে উনি আসতে পারছেন না, ওনার একার উপরে নির্ভর করে না, কিংবা ধরেন উনি কেন আসতে পারছেন না সেটা জানাতে পারছেন না, সব মিলে বোঝা যাচ্ছে যে একটু টালমাটাল সিচুয়েশন আছে। আমাদের কাছে যেটা মনে হয়, আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয় যে নির্বাচন কমিশন অলরেডি দলগুলোর সাথে সংলাপ করেছে। এখন সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যদি এইখানে দলগুলোর সাথে ধারাবাহিকভাবে সংলাপ করা হয় যে কি পরিস্থিতি হলে নির্বাচন তফসিলটা ঘোষণা করা যাবে, এটা ২-৪ দিনেই করা সম্ভব। এবং যদি সবাইকে একসাথে নিয়েও করা দরকার হয় সেটাও যদি করতে পারে, তাহলে আসলে খুব দ্রুত পরিস্থিতিটা মানে বেটারের দিকে যাবে। মানে আপনি মনে করছেন যে সরকারের পক্ষ থেকে যদি আবার কোনো সংলাপের আয়োজন করা হয় বর্তমান পরিস্থিতি নিয়ে, তাহলে হয়তো একটা সমস্যা সমাধানের, আপনারা যে সমস্যা দেখছেন সেটি হয়তো উত্তরণ করা সম্ভব। কেন বলছি এটার পেছনে আমি একটা যুক্তি দিই, সেটা হচ্ছে যে ধরেন এই বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতিটা আছে, এটা কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কিংবা প্রশাসন কিংবা ইলেকশন কমিশন তাদের পক্ষে আমরা যেই টাইপের একটা নির্বাচন চাই, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস যেরকম নির্বাচনের কথা উনি আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, ওই রকম নির্বাচন করার সক্ষমতা এনাদের এককভাবে নাই বলে আমরা মনে করি। তো সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো সহ অন্যান্য স্টেক হোল্ডাররা যদি সবাই আমরা একত্রে সহযোগিতা না করি, এবং বিশেষত রাজনৈতিক দলগুলো যদি আমরা একটা ফেয়ার প্লে রুল সেট করতে না পারি, রুল সেট করতে না পারলে যেটা হবে যে আপনারা দেখেছেন যে নির্বাচনী গণসংযোগ হচ্ছে, গণসংযোগের ভেতরে দুই দলের ধরেন সশস্ত্র মহড়া হচ্ছে, গোলাগুলি হচ্ছে, নির্বাচনী গণসংযোগের মধ্যে প্রার্থীদের উপরে হামলা হয়েছে, প্রার্থী গুলিবিদ্ধ হয়েছে, এরকম ঘটনাও ঘটেছে বিভিন্ন জায়গাতে। ধরেন আমার নিজের যে এলাকা খুলনা সদরে, সেখানে গত 16 মাসে 50-এর উপরে মার্ডার হয়েছে, যদিও এটার বেশিরভাগই গ্যাং ওয়ার। কিন্তু এই পরিস্থিতিগুলোকে তো আপনার মানে একটা জায়গাতে আনতে হবে, না হলে আপনি আসলে কিন্তু যেরকম নির্বাচন আমরা করতে চাই ওরকম নির্বাচন করতে পারবেন। আপনারা আস্থা পাচ্ছেন না দল হিসেবে? এটা অনেকেরই এই আস্থার সংকটটা আছে। আমি মনে করি সরকার যদি এটা সবাইকে নিয়ে উদ্যোগ নিতে বসে এবং এই আলাপগুলো হয়, তাহলে যেটা হবে যে আমরা সবাই মিলে একটা ফেয়ার প্লে রুল সেট করতে পারবো। আমাদেরকে আসলে রাজনৈতিক দলগুলোদের, বিশেষত যাদের পেশি শক্তি আছে, যারা শক্তি প্রদর্শন করতে পারে, বিএনপি এবং জামাত, তারা আসলে এসে আমাদেরকে অন্য রাজনৈতিক দলগুলোকে বলবে যে আমরা কোন ধরনের এখানে আনফেয়ার
প্লে করব না, এবং হচ্ছে যে এবং নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড কিভাবে হবে সেটা নিয়ে আমরা সবাই একমত হচ্ছি। আপনি খেয়াল করে দেখেন, অলরেডি কিন্তু রিটার্নিং কর্মকর্তা নিয়ে একটা টানাটানি শুরু হয়েছে। আগের মতো ফর্মে রাখার চেষ্টা করা হচ্ছে, যে আবার বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে না, নির্বাচন কর্মকর্তাদেরকে দিতে হবে। আবার দেখা যাচ্ছে যে যেই নির্বাচন কর্মকর্তাদেরকে ওনারা চাচ্ছেন তাদের নিয়োগ হয়েছিল বিএনপির সময়, আবার ডিসিদের উপরে আস্থা রাখা যাচ্ছে না, কিংবা সিভিল প্রশাসনের উপরে আস্থা রাখা যাচ্ছে না। আবার আজকে আবার একটা রিট হয়েছে, বলছে যে নির্বাহী বিভাগের প্রভাব মুক্ত করতে হবে নির্বাচন কমিশনকে। সবকিছু মিলিয়ে কিন্তু ধরেন পুরো জিনিসটা এখনো মানে কি বলে যে এখনো আমরা ফুল সেটআপে আসতে পারিনি। তো ফুল সেটআপটা নিয়ে এবং এটা সেটআপটা করা আসলে মূলত আস্থার সংকট। এই আস্থার সংকটটা কাটিয়ে আমরা যদি তফসিলটাতে যাই তাহলে আরো বেটার হবে বলে আমরা মনে করি। রাজনৈতিক দলগুলোর এই আস্থার সংকট আসলে কিভাবে কাটাবে সরকার? ধন্যবাদ। প্রথমত তো আমি আমার ভাইকে কংগ্রাচুলেশন জানাতে চাই, আজকে ওনারা নিবন্ধিত হয়েছেন এবং প্রতীক পেয়েছেন। ওয়েল ডান। এত অনেক দিন পর্যন্ত এটা কথা হলো, আমরা সবাই এটার অপেক্ষায় ছিলাম, তো ফাইনালি এনসিপি হ্যাজ ইট অ্যান্ড কংগ্রাচুলেশনস। আমি ভাই যা বললো, আমি অনেক কিছুর সাথে হয়তো একমত, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। ওনার মনে হতেই পারে যে ফেয়ার প্লে রুলস থাকা অবশ্যই দরকার। এবং দেখেন, আমরা 15 বছর এক ধরনের ইলেকশনের প্র্যাকটিসে আসছি, যে কি করতে হয়, যে আপনার নিজের লোক দিয়ে বোঝানো, কিন্তু আসলে তো ইলেকশনের রুলস এটা না। ইলেকশনের রুলসটাই তো হচ্ছে একটা রেফারি থাকবে, একটা পলিটিক্যাল একটা বাঞ্চ অফ পিপল থাকবে, তাদের আন্ডারে এই ইলেকশনটা হবে। ভাই যে কথাগুলো বলছে ওগুলো সবই আলাপ করা যায়, কিন্তু এগুলো সব আলাপ করতে হবে ইলেকশন কমিশনের সাথে। ইলেকশন কমিশনার ইজ দ্য, কিন্তু ওনারা বলছেন যে এর মধ্যে যেহেতু কমিশন এক ধরনের আলোপ করে ফেলেছেন, এখন এই শেষ বেলার উদ্যোগটা সরকার নিতে পারে না। এই যদি সেরকম অবস্থা হয় সরকার অবশ্যই নেবে। সরকার তো বারবার এই ডিসকাশনগুলো হয়েছে। সাইফুল ভাইও বহুবার যমুনায় গেছে, ফরেন সার্ভিসে গেছে, এই ধরনের ডিসকাশনের মধ্যে কিন্তু আমরাও জড়িয়েছি। সো ডিসকাশন সামনেও হতে পারে, এটা এমন কোনো সমস্যা না। আমি অতটা খারাপ অবস্থা দেখি না আমার জায়গা থেকে, কারণ দুইটা জিনিস। একটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী, আমরা লাস্ট 8ই অগস্ট প্রধান উপদেষ্টা যখন দায়িত্ব নিলেন তখন যে অবস্থায় ছিল, এবং ট্রান্সফরমেশন আজকে পর্যন্ত যেটা হচ্ছে, রিমার্কেবল একটা ট্রান্সফরমেশন। আমি মনে করি সামনে আরও হবে, যেহেতু সশস্ত্র বাহিনীগুলো এটার সাথে জড়িত থাকবে। সো আমি অতটা ওয়ারিড না। আমি আগেও বা হয়তো 6 মাস আগে হলে আমিও অত কনফিডেন্সের সাথে বলতে পারতাম না, কিন্তু আমি এখন ফুল কনফিডেন্সের সাথে বলতে পারি আইন শৃঙ্খলা যথেষ্ট পরিমাণ ঠিক থাকবে। দেখেন, ইলেকশনটা অবশ্যই ফেয়ার প্লে রুলস ঠিক করতে হবে, পার্টিগুলোর মধ্যেই ঠিক করতে হবে, এবং পার্টিগুলোরও কিন্তু বুঝতে হবে যে তাদেরও পলিটিক্যাল ক্যারিয়ার এবং ভবিষ্যৎ নির্ভর করছে এই নির্বাচনটা ফেয়ার যাতে হয় সেটার উপর নির্ভর করে। মানে কোনো প্রত্যেক পলিটিক্যাল পার্টির নিজ দায়িত্বে এই নির্বাচনটা ফেয়ার করতে হবে। কারণ আমরা দেখেন একটা গণ অভ্যুত্থান পরবর্তী অবস্থায় আছে, এটা সবসময় মানে আমি বলবো আমরা এক্সট্রিমলি লাকি যে আমরা এখনো পর্যন্ত একটা স্টেবিলিটি ভাবে আমরা আপনি ধরেন বামস অ্যান্ড রোডসের মধ্যে গেছি, কিন্তু আমরা একটা স্টেবল ভাবে গেছি। কিন্তু এটা অন্য রূপও নিতে পারতো, বিশ্বের অন্যান্য জায়গায় অন্য এক্সাম্পলও আছে এরকম, এটা কি রূপ নিতে পারে। আমার কথা হচ্ছে যে এগেন ডিসকাশন করাই যায়, ডিসকাশন নিয়ে কোনো সমস্যাই নেই, কিন্তু আমার মনে হচ্ছে এখানে পলিটিক্যাল পার্টির দায়িত্বটাও আরো বেশি। আমি বরং বলবো আগে ওনারা নিজেরা বসেই ডিসকাশনটা করুক যে আমরা কি রুলস এন্ড রেগুলেশনের মধ্যে দিয়ে যাব। আপনারা বলছেন যে দলগুলো নিজেরা যদি কথা বলে তাহলে হয়তো এই সংকটটি বা এখন সামনে নির্বাচনকে ঘিরে কোনো অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি না হয়, সেটি যেন আসলে সমাধান করা যায়। ইশতিয়াক আজিজ, আপনিও কি তাই মনে করেন কিনা? আমি মনে করি যে সব কথাগুলো হয়েছে সবই ঠিক, কিন্তু আমরা আলাপ আলোচনাগুলির মধ্যে আমরা জনসাধারণকে একদম টোটালি বাদ রাখলাম। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কথা বললাম, দলীয় দলগুলির কথা বললাম। এই যে তিনবার গত 3 টার্ম ইলেকশন ঠিক মতন হয়নি, ওই রাতের অন্ধকারে হয়েছে, নাহলে আমিডামি ইলেকশন হয়েছে, এরকম হয়ে তিনবার এই নতুন প্রজন্ম তারা ভোট দিতে পারে নাই, এবং তারা 5 থেকে 6 কোটি ভোটার, কাজেই তারা উন্মুক্ত হয়ে আছে ভোট দেওয়ার জন্য। কাজেই আইন শৃঙ্খলা বাহিনী এবং ডক্টর ইউনূস যে কথা বলছেন যে একদম একটা খুব সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এখানে লেভেল প্লেইং ফিল্ড তো থাকবেই। যারা গন্ডগোল করতে চায়, যারা দেখবে যে তাদের ভোটে তারা আসতে পারবে না, তারাই কিন্তু এই জিনিসগুলি নিয়ে তারা গন্ডগোল করতে চেষ্টা করবে, পানি ঘোলা করতে চেষ্টা করবে।
আমার মনে হয় যে আমরা ডক্টর ইউনূসের উপরে আমরা ফেথ রাখি। আমরা এই যে ভোটাররা ভোট দেবে এবং উন্মুখ হয়ে আছে ভোট দেওয়ার জন্য, তাদেরকে একটা সুযোগ আমরা করে দিই। আমি ভাইয়ের সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। ভাই একদম ঠিকই বলেছে, আমরা জনগণের উপর কিছুটা ছাড়তে হবে এবং আমাদের পলিটিক্যাল পার্টিদের এটাও মাথায় রাখতে হবে, জনগণ যদি দেখে যে কোনো পলিটিক্যাল পার্টি রুলস অ্যান্ড রেগুলেশনের বাইরে খেলতে চাচ্ছে, মানে আমাদের কিন্তু জনগণের উপরেও আস্থা রাখতে হবে। জনগণ কিন্তু ছাড়বে না এবার। জনগণ কিন্তু একটা সার্টেন প্র্যাকটিসের মধ্যে এক ধরনের স্বাধীনতা ভোগ করে ফেলেছে, একটা বাক স্বাধীনতার প্র্যাকটিসের মধ্যে চলে এসেছে। আমাদেরকে ওই জনগণের কাছেও রিলাই করতে হবে, যেমন পলিটিক্যাল পার্টিদেরও কিন্তু এই জনগণকে একটু ভয়ও করতে হবে। যদি আমি বলি যে জনগণ কিন্তু ছাড়বে না এবার জনগণ কিন্তু কাউকে মাফ করবে না। যদি আপনার কাছ থেকে মন্তব্য নিয়ে আসলে শেষ করতে চাই প্রসঙ্গটি। যেটা বলতে চাই যে আমি মনে করি যে আমাদের ফেব্রুয়ারি নির্বাচন, গণভোট, ডেমোক্রেটিক ট্রানজিশনের কোনো বিকল্প এই মুহূর্তে বাংলাদেশের সামনে নেই। সরকার, নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ, আমরা সবাই কিন্তু নির্বাচনের লক্ষ্যে এক ধরনের মনস্তাত্ত্বিক, রাজনৈতিক বা সাংগঠনিক প্রস্তুতি প্রত্যেকেরই আছে। কিছু চ্যালেঞ্জ আছে, ফরিদুল হক যেটা উল্লেখ করলেন, আমার মনে হয় যে আমাদের অপূর্ব জাহাঙ্গীর যেটা বললেন, আমি মনে করি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। কি সরকার গুরুত্বপূর্ণ হচ্ছে সরকারের পলিটিক্যাল উইল। সরকারের যদি পরিষ্কার রাজনৈতিক সিদ্ধান্ত আছে, যেহেতু তারা ইতিহাসের একটা সেরা নির্বাচন করে তারা বেরিয়ে যেতে চান, বাংলাদেশ গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবে, তাহলে কি করতে হবে? সরকার একা সার্কাসটা দেখাতে পারবে না। সরকার, নির্বাচন কমিশন, পলিটিক্যাল পার্টি, জনগণ, গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার সবাইকে একটা জয়েন্ট, একটা অর্কেস্ট্রার মতন, যৌথ একটা উদ্যোগের মতন সবাইকে যুক্ত করতে হবে। আমাদের জনগণ, আমাদের বিশাল যে তরুণ সমাজ, যে বাচ্চারা আমাদের নিরাপদ সড়কের জন্য যারা রাজপথে দাঁড়িয়ে গিয়েছিল, এই বাচ্চারা, তরুণরা সমাজের নানা অংশকে স্বেচ্ছাসেবী হিসাবে প্রত্যেকে তারা ভূমিকা পালন করবেন। কেউ কোনো ফেয়ার প্লের বাইরে যে কেউ কোনো ব্যাড কোনো গেম কেউ খেলছে কিনা। সুতরাং এবার নির্বাচন কোনোভাবেই বিতর্কিত হবার প্রশ্ন নাই। কারণ নির্বাচন বিতর্কিত হলে পার্লামেন্ট বিতর্কিত হবে, পরবর্তী ইলেক্টেড গভর্নমেন্টও কিন্তু বিতর্কিত। অবশ্যই এটি আসলে মূল কথা যে আগামী নির্বাচন কোনোভাবেই যাতে বিতর্কিত না হয় সেই প্রচেষ্টাতেই আসলে থাকতে হবে। সরকার, রাজনৈতিক দল এবং জনগণ সবাই নিশ্চয়ই এখানে একসাথে থাকবে। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে অনেক জি 1 মিনিটে আসলে মন্তব্যটা নিতে চাই। অনেক গোষ্ঠী, অনেক দল, অনেকেই বসে আছে কিভাবে এখানে গন্ডগোল সৃষ্টি করবে, তাতে তাদেরই লাভ, কিন্তু বাংলাদেশের ক্ষতি। বাংলাদেশ, পুরো পৃথিবী চায়, বাংলাদেশ চায় এবং বাংলাদেশের দরকার একটা স্থিতিশীল সরকার। অবশ্যই সেটি আমরাও চাই। নিশ্চয়ই সামনের নির্বাচনে তাই হবে, আমরা সেই আশা রাখতে চাই। ধন্যবাদ আপনাদের সবাইকে যুক্ত হয়েছেন। আগামীতে আবারও নিশ্চয়ই আলোচনা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, একটি বিরতির সময় হয়ে গেল, আমরা বিরতির পর নিশ্চয়ই ফিরে আসবো। ৭১ জানালে যুক্ত থাকবেন। দর্শক, সাথে থাকার জন্য আমন্ত্রণ আবারও ৭১ জানালে। আলোচনার আমরা একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। এরই মধ্যে আমাদের সাথে আরেকজন অতিথি যুক্ত হয়েছেন, তানভীর হাসান জোহা, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অসংখ্য ধন্যবাদ, যুক্ত হয়েছেন, সময় দিয়েছেন এত রাতে আমাদেরকে। আপনার কাছে ফিরবো, তবে তার আগে যেহেতু আমাদের সাথে আছেন অপূর্ব জাহাঙ্গীর, আপনার কাছে একটু আসতে চাই। সেটি হচ্ছে যে প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেছেন যে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ড পাওয়া আসাদুজ্জামান খান কামাল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তাকে ভারত ফেরত দেবে। এই বিষয়টা সম্পর্কে আসলে জানতে চাই। এই বিষয়ে কি সরকারের সাথে ভারতের কোনো ধরনের আলোচনা হয়েছে বা এই প্রক্রিয়া আসলে কি অবস্থায় আছে? দেখেন, সরকারিভাবে এখনো একদম স্পেসিফিকলি কামালকে ফেরত দিবে এখনো পর্যন্ত কোনো মেসেজ আসে না, কিন্তু বিভিন্ন চ্যানেলে বিভিন্নভাবে কন্ট্যাক্ট করা হয়েছে। হয়তো ওনার চ্যানেলে কোনো একটা জায়গায় ওনার মনে হয়েছে যে হয়তো এই জিনিসটা হতে পারে, তাই হয়তো উনি বলেছেন। এখনো পর্যন্ত অফিসিয়ালি চিঠি একটা পাঠানো হয়েছে, বারবার জোর দেওয়া হচ্ছে এবং ভারতও কিন্তু তার একটা রেসপন্স দিয়েছে আর কি। আমি মনে করি যে এটা হলেও আমি খুব আশ্চর্য হব না, এটা হওয়াটাই স্বাভাবিক। হয়তো এই এক্সট্রাডিশনটা হয়তো কামালকে দিয়ে শুরু হবে, হতেও পারে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম মেসেজ যে আমি বলতে পারবো যে এটা হয়েছে সেটা আমার কাছে নেই। ভারতকে স্বীকার করলো তাদের কাছে কামাল আছে, মানে এটা স্বীকার করা না অস্বীকার করার তো কোনো ইয়ে নেই। এটা তো মানে আমরা 1-1.5 বছর ধরে তো দেখলাম কি হলো। হাসিনাও তার কাছে আছে, আওয়ামী লীগের একটা বড় গোষ্ঠী ওখানে আছে। আমি এই শোতেই একটা কথা বলেছিলাম, আমি আবার এই যেহেতু এই প্রসঙ্গটা জানলে আমি আবার রিপিট করি। দেখেন, সরকারি চ্যানেলে একটা আলাপ সবসময় দুই সরকারের মধ্যে হতেই থাকবে যে যতক্ষণ না পর্যন্ত ফেরত না হয়।
আমার মনে হয় এখানে নাগরিক লেভেলেও আমাদের একটা আলাপ চালাতে হবে। দেখেন আমার আপনার বোধ হয়তো বাংলাদেশে অনেক জনগণের প্রচুর ভারতীয় বন্ধু বান্ধব আছে, যেহেতু পাশাপাশি দেশ আমার। আমি বলবো আমাদের বন্ধু বান্ধবদের এখন জিজ্ঞেস করা উচিত যে ঠিক আছে, হাই হ্যালো কি অবস্থা, তোমরা শেখ হাসিনাকে কবে ফেরত দিবা। এই চাপটা মানে বটম আপ, টপ ডাউন না হয়ে বটম আপ হলে বটম আপ হওয়া যেতে পারে। কারণ এটা সরকারি চ্যানেলে অনেক মানে ভারত তো এত সহজে আমার মনে হয় না ফেরত দিবে। যদি হয়েই থাকে যে শেখ হাসিনা ভারতের জন্য অনেক কাজ করেছে, তাহলে ভারত তো ফেরত দেওয়ার কথা না, আমার কমন সেন্স যেটা বলে আর কি। কিন্তু এই চাপটা আমাদের নাগরিক টু নাগরিক দিতে হবে সবসময়, এটা আমার পার্সোনালি মনে করি। আচ্ছা, আমাদের সাথে যেহেতু তানভীর হাসান জোহা আছেন, আইন কি বলে আমরা আসলে কত তাড়াতাড়ি ফিরে আনতে পারবো এবং বিচারের মুখোমুখি করতে পারবো? ধন্যবাদ। আসলে ভারত বাংলাদেশের এক্সট্রাডিশন চুক্তি সই হয় 2013 সালে, পরে সেটা কার্যকর হয়। এখানে মূলত তিনটি বিষয় রয়েছে। একটা হচ্ছে ডুয়েল ক্রিমিনালিটি, মিনিমাম সাজার মাত্রা, পলিটিক্যাল অফেন্স এক্সপেনশন। তো এই ডুয়েল ক্রিমিনালিটিতে যে অপরাধের জন্য চাওয়া হচ্ছে তা দুদেশের আইনেই গুরুতর অপরাধ। এবং আমি যদি খুব সংক্ষেপে বলি, এই মামলা কেবল রাজনৈতিক বিরোধের নয়, 2024 সালে শত শত ছাত্র নাগরিকদেরকে টার্গেট করে গুলি, আগুন, এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ক্লাসিক্যাল ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, যেগুলো আসলে পলিটিক্যাল অফেন্স বলে এটা এড়িয়ে যাওয়া যায় না, সেটা কিন্তু আমাদের এই চুক্তির স্পিরিটের সাথে যায়। তো এর জন্যই আসলে ভারত এই রায়টাকে এক্সিকিউশন করবে বলে আমরা সেটা আশা করছি, এবং সেরকম ইঙ্গিত হয়েছে বলেই কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি মানে সে ব্যাপারগুলো কতটা স্পষ্টত হয়েছে। একটি ছোট্ট কথা আমি বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে দেখুন, কামাল সাহেবকে ঘিরে তিনটা থিম ধরে কথা বলতে চাই। একটি হচ্ছে কমান্ড এন্ড রেসপন্সিবিলিটি এবং তার পদের অপব্যবহার। ট্রাইব্যুনালের রায়ে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে কামাল শুধু রাজনৈতিক সিদ্ধান্তের অংশ ছিলেন না, তিনি আইন শৃঙ্খলার বাহিনী, পুলিশ, র্যাব, অন্যান্য ফোর্সের অপারেশনাল চেনের কেন্দ্রীয় ফিগার ছিলেন। হেলিকপ্টার, ড্রোন, আগ্নেয়াস্ত্র ব্যবহার, শুট টু কিল অর্ডার দেওয়ার প্রসঙ্গে এবং ভিকটিম সেন্ট্রিক যে জাস্টিস, দেখেন 2024 সালে দমন পীড়নে ইউএন সহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরা 1400 জন নিহতের কথা বলেছে, অসংখ্য আহত, গুম, টর্চার, এগুলো কিন্তু আইসিটির সামনে এসেছে। বাংলাদেশ যখন কামালকে ফেরত চাইছে, সেটা কোনো প্রতিশোধের রাজনীতি না, এর শিকার পরিবারগুলোর সামনে দাঁড়িয়ে বলার দায়িত্ব রাষ্ট্র তোমাদের জন্য ন্যায় বিচার চেয়েছে, এমনকি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধেও। সুতরাং এই থিমটা আসলে আমাদের করার জন্যই আসলে এই আয়োজন, এবং আশা করি ভারত সেই বিষয়টাকে পজিটিভলি দেখবে। তাদের নিজস্ব বিচার ব্যবস্থাপনা আছে, হয়তো তারা তাদের কোর্টে শুনানি করবে, দেখতে চাইবে এখানে টর্চার, পলিটিক্যাল পারসিকিউশন বা আরবিট্রারি ফাঁসি হবে কিনা। অনেক রকমের বিষয় ট্রান্সপারেন্ট থাকতে হবে, যেটা রেকর্ড, জাজমেন্ট, আপিল প্রসঙ্গে সব আছে। আমি এটুকু বলে আমার বক্তব্য শেষ করতে চাই। ধন্যবাদ। অবশ্যই। এবং একই সাথে আপনার কাছে কি মনে হয়, যদি এই প্রক্রিয়াটির মধ্য দিয়ে আমরা যাই, আনুমানিক সময় আসলে কেমন লাগতে পারে? আমি একটি বিষয় বলতে চাই, দেখেন আন্তর্জাতিকভাবে ডেথ পেনাল্টি নিয়ে একটা বড় ডিবেট আছে, এবং একই সাথে 1400 মানুষ গণহত্যার পরও নো কনসিকুয়েন্স, এরকম মানবাধিকার লঙ্ঘন, মানে এটা কিন্তু শেষ পর্যন্ত আদালত কিন্তু সংবিধানের মতো জিনিসটা যে ফলো হবে সেটা আমি মনে করি না। তো ভারতের এই এক্সিকিউটিভ কোর্ট যদি তারা আইন অনুসারে যদি তারা সিদ্ধান্ত নেবে আসলে কখন তারা দিবে, তবে সাধারণত দেখা যাচ্ছে যে আমাদের এইগুলো ক্রস করতে হয়তো বা তাদের মানে এটা যদি স্পেশালাইজড কোর্ট হয় অবশ্যই খুবই শর্ট টাইমে হবে, আর যদি এটা যদি ন্যাচারাল জুডিশিয়ালি মোশনে যদি যেতে থাকে তাহলে তারা হয়তো বা ন্যাচারাল সময়ের বাইরে একটু সময় তারা নিয়ে হয়তো বা তাদেরকে হস্তান্তর করবে। সেটা আসলে সুনির্দিষ্ট কোনো সীমা রেখা নাই। আমি সেই সময় রেখাটা আসলে ভারতের কোর্টের মোশনের উপর ডিপেন্ড করছে। এটা বাংলাদেশের উপর, বাংলাদেশ তার কনসার্নটা দেখিয়েছে অ্যাজ পার দ্য ল, কিন্তু ভারতের মোটনটাও আমাদের বুঝতে হবে যে কোথায় আসলে কোন কোর্টে এটা সাবমিট হচ্ছে। আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে অপূর্ব, সেটি হচ্ছে যে যাদের আমরা জানি শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল ছাড়া আরো অনেকে সেখানে অবস্থান করছেন, তাদেরকেও ফিরিয়ে নিয়ে আসার ক্ষেত্রে আসলে কি উদ্যোগটা আছে, আমরা কতটুকু জোরালো অবস্থানে আমরা আছি? দেখেন, প্রথমত বিভিন্ন এটাকে যদি আপনি ভাগ করেন, কামাল, হাসিনা এরা হচ্ছে সব প্রথম ফার্স্ট ইয়ারের আসামি যদি ভাবে ধরি আর কি। তো এরকম বিভিন্ন টিয়ার আছে। অবভিয়াসলি যে কয়জন আসামি আছে যারা মানে ইনভেস্টিগেশন দ্বারা
প্রমাণিত যে এরা আসামি, তাদেরকে তো অবশ্যই ফেরানো হবে এবং যে ট্রিটির মাধ্যমে আছে সেই ট্রিটির মাধ্যমে ফেরানোর ব্যবস্থা করা হবে। তো আমি যেটা বলতে চাই, ভাই যেটা বললে এটা ঠিক, এটা আইনিভাবে যখন লড়াই করা হবে, আমি পুরোপুরি মনে করি ভারত এটাকে 100% ডিলে করতে চাবে। সো এটাকে আমাদের দেশ হিসাবে এটা পলিটিক্যালি হ্যান্ডেল করতে হবে। মানে আমরা তো নর্মাল চ্যানেল যেটা আছে, যে চুক্তি আছে, ভাই আরো ভালো জানবে যে চুক্তির ডিটেলস গুলা কি, কিন্তু অবভিয়াসলি এটা দ্যাটস আ লেন্দি প্রসেস এবং দ্যাটস আ ডিউ প্রসেস। কিন্তু হোয়াট ইজ দ্য পলিটিক্যাল সলিউশন অফ দিস? পলিটিক্যাল সলিউশন হচ্ছে এই চাপটা আমাদের দিতে থাকতে হবে। ফেরানোর ব্যবস্থা সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যতদিন আছে ততদিন তো করেই যাবে। আমি বিশ্বাস করি পরবর্তী যেই সরকার আসবে সেই সরকারেরও একটা বড় দায়িত্ব থাকবে যে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। অবশ্যই। আজকে আলোচনা শেষ করতে হচ্ছে। অনেক ধন্যবাদ, অপূর্ব জাহাঙ্গীর যুক্ত হয়েছেন আমাদের সাথে, এবং তানভীর জোহা আপনিও এত রাতে সময় দিয়েছেন আমাদেরকে, তার জন্য ধন্যবাদ। আবারও কথা হবে। দর্শক, আপনারাও যারা এতক্ষণ ছিলেন একাত্তর জার্নালে, ধন্যবাদ। দেখা হবে আবারও নিশ্চয়ই একাত্তর জার্নালে।